কার বাড়ি গেছে এটা তদন্ত করে নাই কে? আড়াই মাস মারা গেছে, তাহলে আড়াই মাস আমার বাড়ি পুলিশ যাইতো যে কিভাবে মারা গেছে, কিভাবে কি হয়েছে। আর আজকে লাশ আমরা এত কষ্টে আড়াই মাস ধরে দৌড়াইতে আর লাশ আনছে, আজকে লাশ একটা সবকিছু করতেছেন, এটা কোন ধরনের আইন? তাহলে আড়াই মাস আমার বাড়ি পুলিশ যায় নাই কে? যে কিভাবে মারা গেছে, কিভাবে গেছে, সাংবাদিক গেছে, সব জায়গায় প্রচার হয়েছে না, মিডিয়া বন্ধু প্রচার হয়েছে, কেন পুলিশ যায় নাই? আর আজকে পুলিশের লাশ দেখে পুলিশ একটা ইয়ে করতেছে। আড়াই মাস ধরে এই লাশ আনতি দৌড়াইতে ঠান্ডা এই লাশ আসে, আর আজকে লাশ পাই আর সব ইয়ে গেছে। লাশের পাশে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো লোক দৌড়াইছে? আপনার বাড়ি মাদারীপুর না? হ্যাঁ, আমার বাড়ি গোপালগঞ্জ। এটা কি সব এক জায়গার লাশ? এক জায়গায় লাশ পাই আজকে একটা লাশ। আমি হামদা ডিআইজির কাছে যাইতেছি। ভাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় এটা হয়েছে। আসলে ভাই আমি তো সেখানে যাইনি, আমি কিভাবে বলবো যে কিভাবে হয়েছে। আমরা সংবাদ পাইছি, সবাই বলছে, যা টিভিতে দেখাইছে যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্র পথে বোট নষ্ট হয়েছে, মারা গেছে, আমরা এইটুকু জানি। এখন আসছে লাশ, এখন হয়তো আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো, এটুকুই, এর বেশি কিছু জানি না আমরা ভাই। আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর। আগের কোনো সমস্যা না, মানুষে থাকলে পারে, গেম করে থাকলে পারে, সমস্যা হতেই পারে স্বাভাবিক যাওয়ার জন্য। একটু টাকা রুজি ভাই, সংসারের ভালোর জন্য একটা মানুষে অনেক কিছু করতে পারে, পুরুষ মানুষে। সেও ঠিক এইভাবে গেছিল যে সংসারে তার মা আছে, ভাই আছে, তার একটা বাবা মারা গেছে, বাবাটা সেও মারা গেছে বছর 2 আগে, অল্প বয়সে স্ট্রোক করে মারা গেছে। 2 ভাই, ছোট ভাই, এই যে ছোট ভাই এখন যখন আসছে দেখেন লাশ। আমরা মানি না, আমার স্বামীর লাশ আমরা নিয়ে সবাই আশা করে বয়ে রয়েছে, আমার 2টা মাইয়া ছোট সবাই বয়ে রয়েছে, জানাজা দেবে, আমার মায়েরা বয়ে রয়েছে, ওর বাপেরা দেখবে। আমরা লাশ না নিয়ে তো যাবো না, আমরা এনে মরে যাবো। টাকা দিয়ে গাড়ি ঠিক করছে। আমাদের ফেব্রিক ছাড়েন। হ্যালো হ্যালো, আরে জমির ঝামেলা করতেছে পুলিশে, লাশ দেয় না। আমি ইয়ে করতে পারি, কে দেয় না, কি করবে ওরা? এই সময় পুলিশগুলো ছিল কোথায়? পুলিশগুলো এখন এসে ওনারা চাপালিং শুরু করে দিছে, অমুক কেস করছে, তমুক কেস, কোনো কেস হয় নাই, পুরা ধান্দাবাজ, কোনো কেস নাই। সম্পূর্ণরূপে এরা এখানে বসে শুধু আটকাইতেছে, এগুলো লাশগুলো নষ্ট হইতেছে, জায়গা বসে নষ্ট হইতেছে। একটা ফাইজলামি শুরু করে দিছে এখানে বসে, ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো ভাড়া করে। প্রত্যেকটা মানুষের 8টা লাশ, 8 জনের 8টা গাড়ি ভাড়া করা আছে। এক একটা গাড়ি ভাড়া আছে 15-20 হাজার টাকা করে। এই টাকাগুলো দিব কে? গাড়িগুলো চলে যাবো এখন। এই লাশগুলো যে আছে আপনাদের কি হয়? আমার ভাই, আমার ভাই ছিল না, খাই না। মামলা করছে। আমাদের কষ্টে বলে আমাদের সাথে বসে আমরা কি বলবো, জানাজার ডেট তো আমাদের জানাজার গাড়ি অ্যাম্বুলেন্স ঠিক করা, গাড়ি পরে গাড়ি না পাই। মূলত হচ্ছে যে এই সংক্রান্তে এয়ারপোর্ট থানায় একটা মামলা হয়েছে গত 19 তারিখে। এই একটি হত্যা মামলা এবং মানব পাচার আইনে হচ্ছে মামলা হয়েছে। তো এইখানে এই 8 জন ভিকটিমের নাম উল্লেখপূর্বক যেহেতু মামলা হয়েছে এবং একটা হত্যা মামলা বলা হয়েছে, এবং জীবিত সাক্ষী যারা আসছে আমরা ইতিমধ্যেই সাক্ষী নিয়েছি, তারা বলছে যে তাদেরকে নির্যাতন করেই হচ্ছে যে মারা হয়েছে। তো যেহেতু এটি হত্যা মামলা এবং এই 8 জনের নাম উল্লেখপূর্বক হচ্ছে যে এই মামলাটি হয়েছে, সুতরাং আমাদের এখানে একজন ম্যাজিস্ট্রেটের হচ্ছে নেতৃত্বে এটি সুরতহাল করে তারপরে লাস্ট হস্তান্তর আমাদের প্রোগ্রাম, এটি হচ্ছে প্রক্রিয়া। এবং এসে প্রক্রিয়ায় আমরা যেতে চাই, যেহেতু এটি একটা এই সংক্রান্ত একটা মামলা যেহেতু আছে, আমরা সেটা প্রক্রিয়া অনুসরণ করেই আমরা স্বজনদের কাছে যত দ্রুত সম্ভব আমরা লাস্টটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব।
যেই স্বজন ওনারা যারা আছে ওনারা বলতেছে যে ওনাদের মধ্যে কেউ মামলা করেনি, তাহলে মামলাটা কি করলো? ওই স্বজন এখানে আছে কিনা? আচ্ছা, মৃত সজল বৈরাগী যে আছেন তার বাবা হচ্ছে সুনীল বৈরাগী হচ্ছে মামলা করেছেন। এই মামলাটি সে করেছে। আর যেহেতু আমরা এখন পর্যন্ত যে কাগজ আমরা পেয়েছি সেখানে ডেথ অফ কজ কেন মারা গেছে সে সংক্রান্তে কোনো তথ্য আমাদের কাছে নাই। যদি এটি হচ্ছে সেখান থেকে যদি পোস্টমর্টেম অথবা ডেথ অফ কজ কোনো মেডিকেল অফিসার অথবা চিকিৎসক যদি সেটি দিয়ে পাঠাতেন তাহলে আমাদের জন্য এটি খুব সহজ হয়ে যেত। আমরা খুব দ্রুততার সাথেই আমরা এই স্বজনদের কাছে তাদের লাশটি ফেরত দিতে পারতাম। তো যেহেতু এটি ঘটে নাই, সুতরাং আমাদেরকে একটু হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে ম্যাজিস্ট্রেট আসলে সুরত হল তার উপস্থিতিতে সুরত হলের পরে তারপরে আমরা হচ্ছে লাশগুলো এটি ডিপেন্ড করবে। যদি হচ্ছে যে প্রয়োজন মনে করে ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করে যে এটি পোস্টমর্টেম প্রয়োজন, আমরা সে প্রক্রিয়ায় যাব। আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে জীবিত সাক্ষীদের আপনারা সাক্ষ্য গ্রহণ করেছেন, সেখানে তারা কি বলেছে যে প্রথমে কি আগুন লেগে তারপর ডুবে যায় নাকি শুধু ডিরেক্ট ডুবে যায়, নাকি নির্যাতন কিভাবে হয়? এরা বলছে যে অনেক সময় ইঞ্জিন রুমের মধ্যে বা বোটের ইঞ্জিনের কাছাকাছি নিয়ে গেছিল। এটি আমরা জানি যে মানব পাচারের হচ্ছে যে বড় সিন্ডিকেটটা সেটি লিবিয়া থেকেই গেছে এবং লিবিয়া থেকে হচ্ছে তিউনিসিয়া হচ্ছে যে পাঠানো হয়েছে। এটাকে বলা হয় গেম, যে গেম করা, যে নদী পথে বা সাগর পথে হচ্ছে যে পাঠানো। এর বাইরেও হচ্ছে অন্যভাবেও পাঠানো যায়, একাধিক রুট আছে। তো যারা হচ্ছে তাদেরকে নেয় এখানে তাদেরকে খুব কষ্ট করেই কোনো সময় আমরা দেখেছি যে ড্রামের ভিতরে ভরে রেখে, কখনো ইঞ্জিন রুমে ভরে রেখে, কখনো অন্যভাবেও তাদেরকে হচ্ছে যত অমানবিক প্রক্রিয়ায় নেওয়া যায় সেটি তারা করে। যেহেতু এই পেট্রোলিং হয়, বিভিন্ন দেশের বর্ডারে পেট্রোলিং হয়, এই পথগুলোতে পেট্রোলিং হয়, যাতে তাদের কাছ থেকে হাইড আউট করার সুযোগ থাকে, সে প্রক্রিয়াটার জন্য তারা হচ্ছে এদেরকে মানে লুকাইয়ে রাখার জন্য যা যা করার সেটি তারা করে। কেউ অবাধ্য হলে তার প্রতি হচ্ছে তারা নির্যাতন করে, সেটি আমরা অতীতেও দেখেছি, এদের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। এটি হচ্ছে আমরা আসলে মিডিয়া এবং অন্যান্য প্রক্রিয়া যেটি জেনেছি যে সেটি আগুন লেগেই হচ্ছে যে ডুবে গেছে বলা হয়েছে, কিন্তু তার আগে তারা কিন্তু নির্যাতিত হয়েছে। তো এই বাকি বিষয়গুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি কী ঘটেছে সেইটা জানার জন্যই আসলে তদন্ত প্রয়োজন। এখন আমি আপনাকে হচ্ছে কোনো বিষয়ের হচ্ছে কনক্লুসিভ কোনো বিষয় বলার সুযোগ নেই আমার। এটি তদন্তর পরে আসলে বলতে পারবো সঠিক কী কারণে তাদের হচ্ছে মৃত্যু হয়েছে এবং কোন প্রক্রিয়ায় আসলে তারা এই মামলায় ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার আছে। এটি হচ্ছে আমি আপনাকে বলি যে এটি হচ্ছে সংঘবদ্ধ একটি মানব পাচারকারী হচ্ছে চক্র, যারা ইন্টারন্যাশনালি হচ্ছে বিভিন্ন রুট ব্যবহার করে, যে বাংলাদেশ থেকে দুবাই থেকে লিবিয়া, কোনো ক্ষেত্রে কাউকে মিশর থেকে আবার হচ্ছে লিবিয়া, অথবা হচ্ছে যে মিশর থেকে তার্কি হয়ে তারপরে হচ্ছে ইউরোপে ঢোকে। তো এদের ডেস্টিনেশন আসলে হচ্ছে ইউরোপ, প্রত্যেকের ডেস্টিনেশন ইউরোপ এবং সেভাবে চুক্তি করে আসলে যায় এবং তারা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটি করে যে আমরা এর আগে জানি যে লিবিয়াতে গেম ঘর আছে, সেখানে রেখে নির্যাতন করে ফ্যামিলির কাছ থেকে হচ্ছে আরও অর্থ আদায় করা। তো এই সিন্ডিকেটটা হচ্ছে বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটটার যারা কাজ করে এখানেও যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা চাই যে এই সিন্ডিকেটের সাথে যারা সংশ্লিষ্ট আছে, যারা জড়িত আছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই। দুইজনকে আটক করা হয়েছে, এখানে এই সিন্ডিকেটে কারো নাম পেয়েছেন কিনা বা কতজন থাকতে পারে? এখানে যারা ভুক্তভোগী তারা বলছে বিভিন্ন জনের মাধ্যমে। আচ্ছা, এটি আমি বলি যে এটি হচ্ছে যে এদের সারা দেশে হচ্ছে এজেন্ট রয়েছে। এজেন্ট বলতে আমরা সহজ কথা যাদেরকে দালাল বলি, এইরকম হচ্ছে দালাল প্রতিনিয়ত হচ্ছে তাদের সারা দেশে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ছড়ে রয়েছে। এরা হচ্ছে গ্রাম থেকে এই লোকগুলোকে তারা হচ্ছে নিয়ে আসে, নানা প্রলোভনের মাধ্যমে নানা প্রক্রিয়ায় নানাভাবে হচ্ছে তাদেরকে বলে যে তুমি হচ্ছে খালি পৌঁছাবা, এখান থেকে উঠবা আর হচ্ছে যে ইতালি গিয়ে পৌঁছাবা, তোমার কোনো কিছু চিন্তা করা লাগবে না। এরকমভাবে তারা যত সহজভাবে বলা যায় তাদেরকে বলে তারপরে হচ্ছে এখানে নিয়ে আসে। এদের থেকে হচ্ছে যে এজেন্টদের হচ্ছে আবার হচ্ছে এখানে লোক আছে যে যারা মূল সিন্ডিকেটের সাথে হচ্ছে সংশ্লিষ্ট, এরকম একাধিক লেয়ারে হচ্ছে এরা কাজ করে। তো মূল যে সিন্ডিকেট তার পর্যন্ত পৌঁছাতে হলে আমাদেরকে এই ধাপে ধাপে কিন্তু এগোতে হবে। তো আমরা প্রাথমিক পর্যায়ে 2 জনকে
আমাদের কাছে আইনের আওতায় আমরা নিয়ে এসেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। যে সংক্রান্ত আমরা তথ্য পেয়েছি সে সংক্রান্তে আমরা পরবর্তী যে কার্যক্রম সেটি চলমান আছে। আশা করি আমরা হচ্ছে যে আরও যারা এর সাথে সংশ্লিষ্ট বা এই মানব পাচারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারবো আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ।